লক্ষ্য করেন আমাদের ক্লোজিং স্টকের সাথে প্রফিটের সম্পর্কটা প্রথমে একটু দেখতে হবে যে আসলে ক্লোজিং স্টকের সাথে আদৌ প্রফিটের কোনো সম্পর্ক আছে কি নেই। এখন আমরা একটা উদাহরণ দিই, আপনাদের এখন ধারণাটা শেয়ার করেন। সাধারণ ধারণা কি যে প্রফিট ক্লোজিং স্টক যদি আমি মূল্যটা বাড়াই দিই, আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রসিজারটা কি যে লোয়ার অফ বুক ভ্যালু অর ফেয়ার মার্কেট ভ্যালু। তার মানে হচ্ছে ব্যবসা করতে গেলে সবসময় আমরা সম্ভাব্য ক্ষতিটাকে হিসাব করি। তো আমাদের যদি এরকম থাকে বুক ভ্যালু মানে হচ্ছে আমাদের তৈরি করতে যে খরচটা হয়েছে, আর বাজার মূল্য মানে হচ্ছে কি মানে ফেয়ার মার্কেট ভ্যালু মানে মার্কেটে ওইটা কত টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা এই দুইটার ভেতরে যেটা কম সেটাকে হিসাব করব বা বইয়ে লিখব, ঠিক আছে। এখন যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি করেন ক্লোজিং স্টকের মনে করেন ভ্যালুটা বাড়াই দেন, তবে সেক্ষেত্রে আসলে কি কি সমস্যা হবে বা না হবে সেটা আমরা একটু দেখি। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো কেমন। উদাহরণটা হলো প্রথমে আমরা যেভাবে প্রফিট এবং লসের মানে কি করতাম অঙ্ক করতাম ওইভাবে একটা অঙ্ক দেখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা আগে এইভাবে কি করতাম ট্র্যাডিশনালভাবে এইভাবে ছক করি না। মনে করুন এটা হচ্ছে একটা প্রফিট এবং লস স্টেটমেন্ট, কেমন। এইদিকে হচ্ছে সেলসের আইটেম আর এইদিকে হচ্ছে কস্টের আইটেম, ক্লিয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করুন তো, তাহলে আমরা মনে করুন এখানে সেলস দিলাম কত টাকা, সেলস হয়তো বা 70,000 দিলাম, ওকে। এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। আর এখানে আমরা যদি প্রফিট বের করতে যাই এখানে কি থাকবে ডান পাশে কস্ট অফ গুডস সোল্ড না। এখন কস্ট অফ গুডস সোল্ডকে যখন আমরা বের করতে যাব তখন কি কি লাগবে বলুন তো। পারচেজ আর আচ্ছা দেখেন আমাদের এখানে যদি প্রথমে আমরা কি করি, সর্বপ্রথম আমাদের ওপেনিং স্টক আমরা প্রথম অঙ্কে না রাখি। মনে করেন আমরা এই অঙ্কটা প্রথমবারই শুরু করছি, তো আমাদের এখানে কি আসবে মানে সিম্পলি যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে যাই তবে আমাদের সূত্রটা কি ওপেনিং স্টক এটা কি শূন্য না, এর সাথে আমাদের যোগ করতে হবে কি পারচেজ। আমরা ধরলাম যে আমরা জিনিস কিনেছিলাম হচ্ছে কত হাজার টাকার, হয়তো বা মনে করেন যে আপনার এখানে তো 70,000 টাকা আমরা সেল করছি তাই না, আমরা হয়তো বা জিনিস কিনছিলাম হয়তো বা 60,000 টাকার, তাই না। আমাদের তো একটা প্রফিট থাকতে হবে। তাহলে দেখুন তো গুডস অ্যাভেলেবেল কত টাকা 60,000 টাকা। এখন দেখুন আমরা 70,000 টাকা বিক্রি করছি না। এখন আমাদের ক্লোজিং স্টক আমরা বাদ দেব, মনে করেন আমরা 40,000 টাকার জিনিস 70,000 টাকায় বিক্রি করছি সাপোজ। তো আমাদের ক্লোজিং স্টক কত হবে 20,000 না, 20,000। তাহলে এবার দেখুন তো কস্ট অফ গুডস সোল্ড কত আসে 40,000। তো এই পাশে ছিল কত 70,000 না, আর এই পাশে আমাদের কস্ট অফ গুডস সোল্ড হলো 40,000। তাহলে আমাদের প্রফিট কত হলো 30,000 না। সেম সিনারিওতে দেখুন আমাদের এখন আমাদের ক্লোজিং স্টক কত 20,000 হলে আমাদের প্রফিট কত হচ্ছে 30,000। আমরা তাহলে একটু উপরে লিখি যে আমাদের ক্লোজিং স্টক 20,000 হলে আমাদের প্রফিট কত হচ্ছে 30,000। প্রফিট 30,000 না, ক্লোজিং স্টক 20,000 হলে প্রফিট 30,000। আমরা ক্লোজিং স্টককে 5,000 টাকা বাড়াই দিই। সাপোজ আমরা মনে করি যে এটার বাজার মূল্য 25,000, মানে এটা নিতে হয়তো সবচেয়ে ছোটোটা, যদি আমরা কোনো কারণে মনে করেন আমরা বড়টা নেই তখন আসলে কি হবে আমরা সেটা একটু ইমাজিন করি। এখানে আগে ক্লোজিং স্টক ছিল কত টাকা, আমরা এখন কত দিব 25,000। তাহলে দেখুন তো এখানে কস্ট অফ গুডস সোল্ড কত হবে 35,000 না, তাহলে প্রফিট কত হবে
35,000। তার মানে হচ্ছে যদি আমি কস্ট অফ ক্লোজিং স্টক 25,000 দিই, তার মানে আমাদের প্রফিট কত আসে? 35,000। তো এবার দেখুন তো, ক্লোজিং স্টক যখন বাড়লো তখন প্রফিট বাড়লো নাকি কমলো? এটাই হচ্ছে নিয়ম, যে ক্লোজিং স্টক বাড়লে প্রফিট বাড়ে। ঠিক আছে না? বুঝতে পারছেন বিষয়টা? এখানে এটা মাইনাস না, বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এবার আমরা ওপেনিং স্টকের সাথে প্রফিটের হিসাবটা মিলাই দেখব। ওপেনিং স্টক কি আমরা এই অঙ্কে কিছু রাখিছিলাম? রাখছিলাম না। এখন আমরা কিছু না কিছু ওপেনিং স্টক নিয়ে আসব। আমরা ওপেনিং স্টক দিলাম 10,000, তাহলে আমাদের এখানে কত হবে? 70,000। আর এখান থেকে যদি আমরা 25,000 বাদ দিই তাহলে আমাদের কত হয় দেখুন তো? 45,000। তো 45,000 কস্ট অফ গুডস সোল্ড হলে প্রফিট কত আসে? 25,000, তাই না? তার মানে দেখুন আমাদের ওপেনিং স্টক যেটা, এই ওপেনিং স্টক যদি 10,000 হয় তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 25,000 না? 25,000। আমাদের ওপেনিং স্টক আমরা আরও 5,000 টাকা বাড়াই দিব, তাহলে দেখি কি হয়। তাহলে আমাদের এখানে কত হবে? 75,000 না? আর এখান থেকে 25,000 টাকা বাদ দিলে তখন এখানে কত হবে? 50,000। তখন প্রফিট কত আসবে? 20,000। আর যদি আমাদের ওপেনিং স্টক হয় 15,000 তখন প্রফিট কত হবে? 20,000। তার মানে ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক দুইটার সাথে প্রফিটের সম্পর্ক কিন্তু দুই রকম। আমাদের ক্লোজিং স্টকের সাথে প্রফিটের সম্পর্ক হচ্ছে সেম, বন্ধু সম্পর্ক, মানে একজনের কষ্ট লাগলে আর একজনের কষ্ট লাগে, বাস্তবে যাই ঘটুক আমরা তাই মনে করি। ঠিক আছে? আর ওপেনিং স্টকের সাথে প্রফিটের সম্পর্কটা কেমন? উল্টাটা। ঠিক আছে? মানে অনেকটা শত্রু ভাবাপন্ন, যেটাকে বলে যে একজন বাড়লে আর একজন কমে, আর একজন বাড়লে আর একজন কমবে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন তো, ক্লোজিং স্টক বাড়লে আমাদের প্রফিট সবসময় বাড়বে, আর ক্লোজিং স্টকের দাম কমলে আমাদের প্রফিট কমবে। আর ওপেনিং স্টক বাড়লে আমাদের প্রফিট, ক্লোজিং স্টকের সাথে কি? ক্লোজিং স্টক বাড়লে প্রফিট বাড়বে, ক্লোজিং স্টক কমলে প্রফিট কমবে। ওপেনিং স্টক যদি আমাদের বাড়ে তাহলে প্রফিট কমবে, আর ওপেনিং স্টক যদি কমে তাহলে প্রফিট বাড়বে। এটা মনে থাকবে তো? এটা তো বুঝতে পারছেন? আমরা তো অঙ্কে প্র্যাকটিক্যালি এটা প্রমাণ একটা পেলাম না? পেলাম। এরপরে দেখুন আমাদের এখানে একটা রিকনসিলেশন ছিল। রিকনসিলেশন ছিল কি, যে আমাদের ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করে নেওয়া। যেমন দেখবেন টিস্যু পেপারের গায়ে দেখে যে হাই অ্যাবজর্পশন, তার মানে কি? এটা পানি টানি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে? অ্যাবজর্পশন মানে হচ্ছে যেটা সব কিছুকে শুষে নেয়। এখানে ভেরিয়েবল কস্টও আসবে, ফিক্সড কস্টও আসবে। তো একটা জিনিস লক্ষ্য করুন তো, আমরা যখন অঙ্কটা করছিলাম আমাদের এফএম মনে আছে, যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এফএমও একটা কথা ছিল। আমরা যখন অঙ্কগুলো করছিলাম তখন একটা বিষয় ছিল কি, যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই বিষয়টা আমাদের অঙ্কে কিন্তু ছিল। আপনারা দেখছিলেন কি না? একটা জিনিস লক্ষ্য করুন, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইয়ার হচ্ছে কত টাকা? 1,20,000 টাকা। আমাদের অঙ্কের যাবতীয় পরিবর্তন কিন্তু এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে নিয়ে, কারণ আমরা দুইটা পদ্ধতিতে অঙ্ক করছি না, আমি পাশাপাশি দুইটা পদ্ধতি এঁকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমরা ভেরিয়েবল কস্টিংটা দেখাই। হ্যাঁ, আর এখানে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে তো সবসময় ভেরিয়েবল পার্টটুকু আসে না, ভেরিয়েবল পার্টটুকু আসবে। আর যেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং বা ফুল কস্টিং, সেখানে আমাদের ফুল কস্টগুলো আসবে। এখন একটা জিনিস দেখেন, আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে কিন্তু এফএমও যেটা
ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা আসতো না। ভেরিয়েবল কস্টিংয়ে কি আসতো না। ভেরিয়েবল কস্টিংয়ে যেহেতু আসতো না, সেহেতু আমাদের ক্লোজিং স্টকের ভেতরে কিন্তু কোনো এফএমও থাকতো না। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি থাকতো না। তো দেখুন তো আমাদের অঙ্কে প্রথম যে অঙ্কটা, আমাদের প্রথমে কি করেছিলাম দেখেন তো, অ্যাবজর্পশন কস্টিং করেছিলাম না? অ্যাবজর্পশন কস্টিংয়ে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমাদের পার ইউনিট কত টাকা দেখুন তো। প্রথম বছর 12 টাকা করে না, 12 টাকা করে প্রথম বছর। তাহলে আমাদের 2টা বছর দিছে, তাই না? এখানে মনে করেন ইয়ার 1, এটা হচ্ছে ইয়ার 2। এবার দেখুন আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রত্যেক প্রোডাক্টের ভেতরে আছে 12 টাকা করে। এইবার দেখুন তো আমরা প্রথম বছরে বিক্রি করছিলাম কত ইউনিট? 8000 ইউনিট বিক্রি করছিলাম না? এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা ওপেনিং স্টক যেটা ছিল, ওপেনিং স্টক কোথায় গেল? আচ্ছা, প্রথম বছর ওপেনিং স্টক ছিল কিনা দেখিনি। না, প্রথম বছর কোনো ওপেনিং স্টক ছিল না। কস্ট অফ গুডস সোল্ড, আচ্ছা আমাদের প্রথম বছর আমাদের ক্লোজিং স্টক কত ছিল কেউ বলতে পারেন? এখানে একটু লক্ষ্য করেন, আমরা একটু ক্লোজিং স্টকগুলো লিখে ফেলি। প্রথম বছর আমরা ইউনিট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার কোনো ওপেনিং স্টক ছিল না, মানে আমরা নতুন ব্যবসা শুরু করছি। আমরা প্রডিউস করছিলাম কত ইউনিট? 10,000 ইউনিট না? আর বিক্রি করছিলাম কয় ইউনিট? তো ক্লোজিং কত ছিল প্রথম বছর? 2000 ইউনিট। এই 2000 ইউনিট আমাদের প্রথম বছর ক্লোজিং ছিল। এরপরে দেখুন তো দ্বিতীয় বছর, এই দ্বিতীয় বছরে আমাদের ওপেনিং ছিল কত? কারণ কি এইটাই পরবর্তী বছরে যে ওপেনিং হয়ে গেছে না, কত ছিল? 2000 ইউনিট। আর দ্বিতীয় বছর কি কোনো ক্লোজিং ইউনিট আছে? নাই। তার মানে দ্বিতীয় বছর কিন্তু ক্লোজিং স্টক 0। ঠিক আছে, এবার তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভেরিয়েবল কস্টিং যেটা ছিল, এখানে দেখেন আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে না, পার ইউনিট কত টাকা করে দেখুন তো? 12 টাকা করে না? এখন একটা জিনিস দেখেন, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা কিন্তু যখন আমরা ভেরিয়েবল কস্টিং করছি তখন কিন্তু আনিনি প্রোডাক্ট কস্টের ভেতরে। আনছি? আনি নাই। তো এই যে 12 টাকা করে পার ইউনিট, কত টাকা করে? 12 টাকা করে পার ইউনিট যদি হয়, তাহলে আমাদের ক্লোজিং স্টক ছিল কত ইউনিট বলেন তো? 2000 ইউনিট। তাহলে 12 গুণ 2000 কত হয়? 24,000। তার মানে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং যখন আমরা করছি তখন আমরা ক্লোজিং স্টক 24,000 টাকা বেশি দেখাইছি না? ক্লোজিং স্টক যদি 24,000 টাকা বেশি দেখাই তাহলে প্রফিট 24,000 টাকা বেশি দেখাইছি না? বুঝতে পারছেন বিষয়টা? আমাদের সব কিন্তু দেখুন এই এফএমওর বিষয়টা নিয়ে, মানে আমাদের এইখানে যত কাহিনী সব কিছুর জন্য দায়ী কে? এফএমও মানে কি? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোন সময় আসে? প্রোডাক্ট কস্টের ভেতরে শুধু অ্যাবজর্পশন কস্টিংয়ের সময় আসে। এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে কখন আসবে? যখন আমরা প্রোডাক্ট কস্ট বের করব। তো প্রোডাক্ট কস্ট বের করলে দেখুন আমাদের যখন অ্যাবজর্পশন কস্টিং ছিল তখন আমরা এফএমও প্রথম বছর ধরেছিলাম কয় টাকা করে? 12 টাকা করে। এই জন্য দেখুন আমাদের প্রথম বছরে এন্ডিং স্টক ছিল কত? 2000। আর পার ইউনিটের দাম কত ছিল? 12 টাকা। তাহলে আমাদের ক্লোজিং স্টক আমরা বেশি দেখাইছিলাম কত? 24,000। কারণ ভেরিয়েবল কস্টিংয়ের ভেতর তো আমরা প্রোডাক্ট কস্টে এফএমও দেখাইনি, দেখাইছি। তার মানে ভেরিয়েবল কস্টিংয়ে কিন্তু আমরা 24,000 টাকা কম দেখাইছি। কিভাবে? কারণ আমরা প্রোডাক্ট কস্টের ভেতরেই তো এফএমও কখনো আনি নাই। বুঝতে পেরেছেন?
তো এই টাকাটা কি হয়েছে দেখুন তো, ক্লোজিং স্টকের ভেতরে ঢুকে গেছে না? আমাদের এখানে যখন আমরা কি করছি, আমাদের এই যে ক্লোজিং স্টকটা আমরা যখন বাদ দিয়েছি, এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করছি না? বের করে দেখবেন ওখানে কিন্তু আমরা কি করছি, ক্লোজিং স্টক বাদ দিয়েছিলাম না কস্ট অফ গুডস সোল্ড বের করার সময়? তো দেখুন ওখানে ক্লোজিং স্টকটা যখন বাদ দিচ্ছি তখন কি হয়েছে, আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে আমরা ক্লোজিং স্টক বেশি দেখাইছি কত টাকা, 24,000। আর ওই সেম পরিমাণ টাকা যখন আমি ক্লোজিং স্টকটা অ্যাবজর্পশন কস্টে বেশি দেখাইছি, তার মানে প্রফিট কত টাকা বেশি দেখাইছি, 24,000 বেশি দেখাইছি। তার মানে প্রথম বছরের প্রফিটের সাথে যখন আমরা রিকনসাইল করতে যাব তখন কত টাকা যোগ করতে হবে, কত টাকা, ভালো করে বোঝেন। রিকনসিলেশন আমরা কার সাথে কোনটা করি বলেন তো? রাইট, আমরা এখানে কিন্তু অ্যাবজর্পশনটাকে ভেরিয়েবলে অ্যাডজাস্ট করে নিয়ে আসি। আমাদের মূল ফুল কস্টিং, আমরা কি কখনো অর্ধেক কস্টিং করি? আমরা ফুল কস্টিং করি না। তো মূল পদ্ধতি কোনটা? অ্যাকুরেট পদ্ধতি হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং, যেখানে বা ফুল কস্টিং, মানে যেখানে সকল কস্ট অন্তর্ভুক্ত হবে। কিন্তু কিছু কিছু সময় আমরা ভেরিয়েবল কস্টিং করে দেখি যে ব্যবসায়ের ভেরিয়েবল পোর্শনটা কেমনভাবে চলতেছে আর ফিক্সড কস্টের পোর্শনটা কেমনভাবে চলতেছে। কারণ কিছু কিছু সময় যখন আমরা কস্ট মিনিমাইজেশন করতে যাই তখন কিন্তু আমাদের এই ফিক্সড কস্টগুলোর পরে কিন্তু সবসময় কী করা লাগে, অনেক সময় কিন্তু নজর দেওয়া লাগে যে ফিক্সড কস্টগুলো আমরা কোনোভাবে মিনিমাইজ করতে পারি কিনা। যেমন ম্যানেজার আছে দেখবেন বিভিন্ন সময় কি হয়, বড় বড় পোস্টে ছাঁটাই হয় না, কারণ কি, ওগুলো কিন্তু ফিক্সড কস্টের ভেতরে থাকে। ওগুলো যখন ছাঁটাই হয় তখন কিন্তু দেখবেন এটা ওই প্রোডাক্টের বা যে কোনো কিছুর দাম কমানো সম্ভব হয়। কিন্তু কোয়ালিটি যদি মনে করেন আপনি কমাতে চান তখন কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে হাত দিতে হবে। ভেরিয়েবল কস্টিং কমালেই কিন্তু কোয়ালিটি লো হয়ে যাবে। আর যদি মনে করেন আপনি ফিক্সড কস্টটা কমান, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনি কোয়ালিটি এনশিওর করেও ফিক্সড কস্ট কমাতে পারবেন। যেমন আপনার যে ম্যানেজার আছে, আপনি এই সেম ম্যানেজারের কাজটা আপনি বুঝতেছেন, আপনি কম টাকা দিয়ে হয়তো আরেকটা ম্যানেজার নিয়ে আসলেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি আপনার কোয়ালিটি কমবে না, বুঝতে পারছেন? কিন্তু কোনো কারণে যদি আপনি ভেরিয়েবল কস্টিংয়ে কী করেন, হাত দেন, তখন কি হবে, আপনার পণ্যের কোয়ালিটি কম হয়ে যাবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভেরিয়েবল কস্টিংটা বের করি এই কারণে যে আমরা যদি কখনো কস্ট রিস্ট্রাকচার করতে যাই সেক্ষেত্রে আমাদের এইটা সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কথা বুঝে গেল? তো একটা জিনিস দেখেন, আমরা ভেরিয়েবল কস্টিংটাকে কার সাথে কাকে রূপান্তর করব, ভেরিয়েবল কস্টিংটাকে এখন অ্যাবজর্পশন কস্টিংয়ে রূপান্তর করব। তো দেখুন প্রথম বছর ইয়ার 1, তাই না? ইয়ার 1-এ আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে প্রফিট আসছিল কত টাকা, 18,000 না? তার মানে ইয়ার 1-এ ভেরিয়েবল কস্টিংয়ে আমাদের প্রফিট আসছিল 18,000। আর আমরা প্রফিট অরিজিনালি কম দেখাইছি কত টাকা, 24,000 টাকা কম দেখাইছি। কারণ আমাদের এই ক্লোজিং স্টকের ভেতরে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে তো 24,000 টাকা বেশি দেখাইছি। তো ক্লোজিং স্টক যদি 24,000 টাকা বেশি দেখাই তো প্রফিটও 24,000 টাকা বেশি দেখাইছি। কথা ক্লিয়ার? তার মানে আমাদের এখানে প্রথম বছরে যোগ হবে কত টাকা, 24,000। তাহলে কত আসে, 42,000 না? 42,000। এবার দ্বিতীয় বছরে প্রফিট ছিল কত, দ্বিতীয় বছরে 18,000 ছিল। এখন একটা জিনিস লক্ষ্য করুন তো, দ্বিতীয় বছরে কি কোনো ক্লোজিং স্টক ছিল? ছিল না। আমাদের নিয়ম হচ্ছে কি, ক্লোজিং স্টকটাকে যোগ করা আর ওপেনিং স্টকটাকে বাদ দেওয়া। আমাদের কি কোনো ওপেনিং স্টক ছিল? ওপেনিং স্টক 0 ছিল, তাই না? তার মানে আমরা 0 বসাই দিলাম। তাহলে বাদ দিলে কত হবে, এই যোগ করলে কত হবে, 42,000। দ্বিতীয় বছরে আমাদের ভেরিয়েবল কস্টিংয়ে প্রফিট ছিল কত টাকা, 18,000 টাকা। এর সাথে আমরা যোগ করব কোনটা, ক্লোজিংটা। ক্লোজিং ছিল কত, ক্লোজিং কিছু ছিল? ছিল না। তাহলে ক্লোজিং 0। আর ওপেনিং কি ছিল, 24,000 না? তো বাদ দিলে কত থাকে দেখেন তো, -6,000। এবার দেখেন তো ওই অ্যাবজর্পশন কস্টিংয়ে 2 বছরের যে প্রফিট বা লস তার সাথে এটা মিলছে কি না, মিলছে। এটাই হচ্ছে রিকনসিলেশন। হ্যাঁ, মানে আমাদের ওইখানে কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোথায় কোথায় ইম্প্যাক্ট ফেলে রাখছে
ওটাকে খুঁজে এনে বাদ দিয়ে দিচ্ছি, তাছাড়া আর কিছুই না। আপনারা এইটা এভাবেও করে দেখাইলেন, আমাদের বইতে একটু কঠিন করে করে দেওয়া আছে, আপনারা কঠিন করে করলেও হবে, সহজ করে করলেও হবে। বইতে কোথায় এটা? ও এইটাই মনে হয় রিকনসিলেশন, তাই না? এত কিছু দরকার নেই, আপনারা কনসেপ্ট তো বুঝছেন, কনসেপ্টটা বুঝছেন না, তাহলে ওইটা আপনাদের মতো করলেই হচ্ছে। মনে করেন আপনারা গোলাপ ফুলের নাম যদি আমরা অন্য ফুল ঘাটকল ফুল দিই, এখন গোলাপ ফুলের সুগন্ধের কি কোনো পরিবর্তন হবে? সুগন্ধ তো যা তাই থাকবে। তো এখন আপনি যদি আসলে কনসেপ্ট বুঝতে পারেন, আপনি যেভাবেই লেখেন সেটাই হবে। কথা ক্লিয়ার? তো বুঝতে পারছেন তো? অঙ্কের যদি কম বেশি হয় তাহলে তো বুঝতে পারবেন না যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি, যে ওই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ওই ক্লোজিং স্টকের ভিতরে কোথায় কোথায় মানে কী করছি, বেশি করে রাখছি, ওইটাকে খুঁজে এনে বার করে যোগ বিয়োগ করে দেবো, ব্যাস, আর কিছু না। ক্লিয়ার? আর এখানে তো এটা তো বুঝতে পারবেন, কারণ ক্লোজিং স্টকটা যোগ করতেছে কী কারণে? কারণ এই ক্লোজিং স্টকটা যখন বাড়ে তখন প্রফিট বাড়ে, আর যখন ক্লোজিং স্টক কমে তখন প্রফিট কমে। আর ওপেনিং স্টক যখন কমে, ওপেনিং স্টক যখন বাড়ে তখন প্রফিট কমে, আর ওপেনিং স্টক যখন কমবে তখন প্রফিট বাড়বে। এইটা মনে থাকলেই তো হচ্ছে, আর কিছু লাগতেছে? আর এখানে বইতে করছে কি, এরা বিভিন্নভাবে যোগ বিয়োগ বিভিন্ন স্টেপে করছে, আপনাদের এত কিছু করার দরকার নেই। প্রথমে কোথায় কতটুক প্রফিট বা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে সেটা তো বের করতে পারবেন না? যেমন আমাদের আপনারা যখন অঙ্ক সলিউশন করবেন তখন এখানে লক্ষ্য করবেন যে অ্যাবজর্পশন কস্টিংয়ে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা আসছে, পাইছেন না? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত টাকা আসছে দেখুন তো, 12 টাকা। যদি আমাদের দ্বিতীয় বছর শেষে কিছু ক্লোজিং স্টক থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ঠিকই যোগ করতাম, বুঝতে পারছেন? যেহেতু নাই সেহেতু যোগও করি নাই। কথা ক্লিয়ার না? শুধু টার্গেট কোথায় থাকবে, এফএমওতে, ঠিক আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডে। ক্লিয়ার? বুঝতে পারছেন এবার? আচ্ছা, তো আমরা অঙ্কটা শুরু থেকে একবার একটু রিক্যাপ করি। যদিও অঙ্ক পড়ে কখনো অঙ্ক বোঝা যায় না, যারা বুঝছেন তারা অঙ্কটা আমি বললে রেসপন্স করতে পারবেন ব্রেনে বা কানেক্ট করতে পারবেন। আর যদি আপনারা অঙ্কটা শুরু থেকে না করেন তাহলে আমি যাই বলি বা আমার এখানে ওই মনে করেন পৃথিবীর 1 নম্বর প্রফেসর হিসেবেও কিছু বললে আপনি বুঝতে পারবেন না। কারণ মনে করবেন যে স্বশিক্ষাই সুশিক্ষা, কথাটা বোঝেন? স্বশিক্ষা মানে হচ্ছে নিজে নিজে পড়া, নিজে নিজে পড়াটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মনে করেন এখন কাজী নজরুল ইসলাম যদি কবিতা লিখতো, এখন তাকে কেউ কবিতা লেখা শিখাইছে, এই তুমি কিন্তু এইভাবে কবিতা লিখবা? সে কিন্তু নিজেই শিখছে, মানে বাই গড গিফটেড। তো এরকমভাবে আপনাকে কী করতে হবে, চেষ্টা করতে হবে, আর স্রষ্টার কাছ থেকে সাহায্য চাইতে হবে। স্রষ্টার সাহায্য ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তবে আপনার যদি আন্তরিকতা সৃষ্টিকর্তা দেখেন তাহলে আপনাকে কি করবেন, সাহায্য করবেন, বা আপনাকে এইটা যেটা আপনি চাচ্ছেন সেটা আপনাকে দিবেন। কিন্তু আপনার ভেতরে যদি আন্তরিকতা না থাকে তাহলে কি করবেন না, দিবেন না। কারণ সৃষ্টিকর্তা কখনো কিন্তু আমাদের মুখাপেক্ষী না। মনে করেন আমরা পৃথিবীর সব মানুষ মিলে বিরোধিতা করলেও সৃষ্টিকর্তার কিছু যায় আসে না, বুঝতে পারছেন? এই জন্য আপনার ভালোর জন্য আপনাকে যেটা চাইতে হবে সেটা কিন্তু আন্তরিকতা এবং কি মানে ভালোভাবে চাইতে হবে, আন্তরিকতার সাথে চাইতে হবে, যে আপনাকে যেন এই বিষয়টা বোঝার ক্ষমতা দান করেন, বুঝতে পারছেন? এইভাবে যদি আপনারা না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা দেখবেন যে যে কাজে করুক কিন্তু সৃষ্টিকর্তার রহমত ছাড়া পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারেন না, বুঝতে পারছেন? মনে করেন যে আপনার শুধু যে ধর্মেরই হোক, দেখবেন কোনো ধর্মেই কিন্তু সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করা হয় না। প্রত্যেক ধর্মেই দেখবেন কিন্তু একজন স্রষ্টা মানা হয়। তো দেখবেন যিনি যে ধর্ম থেকেই কাজ করুক প্রত্যেকেরই দেখবেন যারা মোটামুটি অনেক উপরে গেছে, তখন তাদের কাছে যে দেখবেন যে আসলে তাদের এই রহস্য বা সাফল্যের মূল জিনিস কী, যাদের সাফল্য সাস্টেনেবল, মানে অনেক দীর্ঘ সময় ধরে চলমান, ওরা সবাই কিন্তু একটা কথাই বলবে, যেমন দেখবেন এটা সব কিছুই সৃষ্টিকর্তার রহমত। রহমত মানে তো বোঝেন যে মানে যেটা মানে আপনার এই জিনিসটাই সৃষ্টিকর্তা মঙ্গল দান করতেছেন, এতটুকু। ক্লিয়ার? তো যাই হোক, আমরা অঙ্কটা একটু দেখি। অঙ্কটা দেখার পরে আমরা প্রথমে যে চ্যাপ্টার করছিলাম রিলিভেন্ট কস্টিংয়ের একটা অঙ্ক এখানে সলিউশনে ভুল দেওয়া আছে, ওটা আমরা সলভ করব। প্রথমে হচ্ছে ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। আমাদের মূল পদ্ধতি কোনটা? অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং মানে যেমন দেখেন টিস্যু পেপারের উপরে অ্যাবজর্ব কথাটা লেখা থাকে না, মানে কি এটা সকল কস্টকেই অন্তর্ভুক্ত করে। আর ভেরিয়েবল কস্টিং মানে কি, নামেই কামের পরিচয়, মানে ভেরিয়েবল মানেই শুধু ভেরিয়েবলটাই আসবে আর কিছু আসবে না।
তো আমরা ভেরিয়েবল কস্টিংয়ে কি রাখি, শুধু ভেরিয়েবল খরচগুলোই প্রোডাক্টের কস্টে রাখি, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে ভেরিয়েবলও রাখি, ফিক্সডও রাখি, আর বাকি জিনিসগুলো সেম। আমাদের শুধু পার্থক্য হচ্ছে এইটাতে। আমাদের দেখুন, যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং করছি তখন ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 12 টাকা এটা রাখছি, কিন্তু যখন আমরা ভেরিয়েবল কস্টিং করছি তখন কিন্তু কোনো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আনি নাই। কেন আনি নাই? কারণ আমার নামই তো ভেরিয়েবল কস্টিং, তো এখানে ফিক্সড কেন আনবো? বুঝতে পারছেন না? খুবই ইজি। আর যখন আমরা এই দুইটাকে রিকনসাইল করতে গেছি, কোথায় গেল, হ্যাঁ, রিকনসিলেশন করতে গেলে আমাদের কোথায় কিন্তু ঝামেলা করছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমাদের ঝামেলা সৃষ্টি করছে। আমরা করছি কি, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডকেই রিকনসাইল করছি। কিভাবে রিকনসাইল করছি? সেটা হচ্ছে প্রথমে আমাদের এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ক্লোজিং স্টকের ভেতরে চলে গেছিলো। তো ক্লোজিং স্টকের ভেতরে যেহেতু চলে গেছিলো, তার মানে প্রফিট বেশি দেখাইছি। এই কারণে আমরা কি করছি, ওই ভেরিয়েবল কস্টিংয়ের প্রফিটের সাথে তত পরিমাণ যোগ করে দিছি। আবার এই যে ক্লোজিং স্টকটা পরবর্তী বছরে গিয়ে আবার ওপেনিং স্টক হয়ে গেছিলো। এখন পরবর্তী বছরের প্রফিটের সাথে ওপেনিং স্টকটা ওই কারণে আবার বাদ দিয়ে দিছি। বোঝা গেল বিষয়টা? এতটুকুই হলো মূল জিনিস। তাহলে দেখুন তো, আমাদের এই যে দুইটা ব্যালেন্স, এই দুইটা ব্যালেন্স আমাদের অরিজিনাল অ্যাবজর্পশন কস্টিংয়ের সাথে মিল করছে না, ম্যাচ করছে। তার মানে আমাদের অঙ্ক সঠিক আছে। আপনাদের অঙ্ক যখন আসবে তখন কিন্তু দেখবেন, আপনারা পরীক্ষার হলেই বুঝে যাবেন যে অঙ্ক সঠিক হয়েছে কি হয়নি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখুন আরও কিছু থিওরি আছে। এই যে সেগমেন্ট রিপোর্টিং কাকে বলে, মার্জিন কাকে বলে, এই সেগমেন্ট কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট কার কোনটা, ভেরিয়েবল কস্টিং, এগুলো তো আপনারা বুঝবেন। এই যে অ্যাবজর্পশন কস্টিং মানে হচ্ছে কি, মানে সহজ কথাই হচ্ছে ফিক্সড এবং ভেরিয়েবল বা অল কস্ট ইনক্লুড হয়, আর ভেরিয়েবল কস্টিংয়ে শুধু ভেরিয়েবল ইনক্লুড হয়। থিওরিগুলো একটু রিডিং দিয়েন। আর এটা কিন্তু আপনাদের যে বইটা আমি মানে সাজেস্ট করছি, গ্যারিসন অ্যান্ড নরেন, ওই বই থেকে দেওয়া। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বই কোশ্চেন তো কোশ্চেনের মতো আসবে, বইয়ের মতো থাকবে। যেমন আমরা যে টপিকসগুলো পড়ছি এই টপিকস থেকে আসবে, বুঝতে পারছেন? কিন্তু মনে করেন কোশ্চেন তো আর হুবহু আসবে না, কারণ আপনারা এসএসসি ইন্টার পরীক্ষা দিয়ে আসছেন না, অনেকে হুবহু আসে না, কিন্তু টপিকস আসবে যে আপনাকে এই জিনিস থেকেই আসবে। ঠিক আছে? তো আমাদের ভেরিয়েবল আর অ্যাবজর্পশন কস্টিং থেকে একটা অঙ্ক আসবে, সংখ্যা বা ভেতরের দু একটা কস্ট। ভিডিও কি ওপেন হয়েছে না? আচ্ছা, সমস্যা নেই। আর কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আমরা তাহলে একটা নতুন চ্যাপ্টারে যাব। নতুন চ্যাপ্টার না, পুরাতন চ্যাপ্টারে একটা অঙ্ক ভুল সলিউশন ছিল, সেটাকে আমরা কারেক্ট করব। ঠিক আছে? এইটা ভেরিয়েবল আর অ্যাবজর্পশন কস্টিং চ্যাপ্টার এখানেই শেষ। হ্যাঁ, ওকে।